আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হইবার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অমিত শাহ এবং অজিত দোভালের সহায়তায় কাশ্মীরে হামলা, ভারত জুড়ে তোলপাড়। আসমানি গজবে জ্বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দুই দেশে একযোগে ভয়াবহ দাবানল পড়ছে শহরের পর শহর। কাশ্মীরের ঘটনাকে ফলস ফ্ল্যাগ অভিহিত করে ভারতে পাল্টা হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রীর। পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক ভারতীয় বিএসএফ, সীমান্ত উত্তেজনায় নতুন মোড়। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিল পাকিস্তান। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, ইউরোপীয় জোটকে কঠিন ধমক দিলেন দিমিত্রি পেসকভ ও সের্গেই শুইগু। হোয়াইট হাউসে ইলন মাস্কের চিৎকার চেঁচামেচি, জানা গেল নেপথ্যের ঘটনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অমিত শাহ এবং অজিত দোভালের সহায়তায় কাশ্মীরে হামলা হয়েছে এমন দাবি খোদ ভারতীয়দের। এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় এখন সরগরম। ভারত পাকিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার দায় একজন আরেকজনকে চাপাচ্ছে। হামলায় কে বা কারা জড়িত এ নিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে এই হামলার ঘটনায় ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত বলে স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় নাগরিক শায়েক ঘোষ চৌধুরী। বুধবার নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অমিত শাহ এবং অজিত দোভালের সাহায্য ছাড়া কাশ্মীরে এমন হামলা হতে পারে না। কাশ্মীরে নিয়ে অমিত শাহ এবং অজিত দোভালের ষড়যন্ত্রের বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। কাশ্মীরে হামলা নিয়ে পোস্টে শায়েক ঘোষ বলেন, পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না আমার কাছে তুচ্ছ বিষয়। আমি সাধারণভাবে বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবুও অনেক জায়গা ছিল সেখান দিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল। এখন প্রযুক্তির উন্নয়নের পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায়। আর আমি কার্গিল যুদ্ধের পর কাশ্মীরে গেছি, আমি কোনোদিন শুনিনি পর্যটকদের জঙ্গিরা হত্যা করে। তিনি আরও লেখেন, আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিল জঙ্গিরা পর্যটকদের আক্রমণ করে না। কাশ্মীর বেঁচে আছে ট্যুরিজমের উপর, ওদের টার্গেট আমরা। মানে কাশ্মীরে জঙ্গি আক্রমণের চরম পর্যায়েও পর্যটকদের উপর আক্রমণের ঘটনা দেখা যায়নি। আর পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ মিলিটারি কভার এ মুড়ে রাখা হতো। জঙ্গিরা কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করেছিল, সেটাই বোঝা যায় প্ল্যানিং অনেক ওপর থেকে এসেছে। যদি পাকিস্তান বালুচিস্তান হামলার বদলা নিয়ে থাকে, তাহলে পাকিস্তান থেকে লোকজনদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার, তাদের দায় নিতে হবে বই কি। নরেন্দ্র মোদী জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন, সেই দাবিটা কি তাহলে মিথ্যা? ভারতীয় এই নাগরিকের পোস্টের মন্তব্যের ঘরে জয়ন্ত হালদার নামের এক ব্যক্তি লেখেন, কেউ ভুলে যাবেন না, ভারত এখনও ব্রিটেন ডোমিনিয়ন স্টেট, আমবাগানের মাচায় মালিক নয়, পাহারাদার বসানো হয়েছে। ভারতীয় নাগরিকদের পোস্টকে সমর্থন জানিয়ে ব্যানার্জি তাপস লেখেন, 100% সহমত, আমার কথাটা বলে দিলেন। নেভেল লেখেন, জঙ্গি পাশের দেশ থেকে টপকে ঢুকেছে, এটাই বা শিওর হচ্ছেন কি করে? প্রতিটা দেশেরই স্লিপার সেল মজুদ থাকে সেই দেশের বাসিন্দাদের ছদ্মবেশে। এখন উন্নত টেকনোলজির যুগে কেউ পাশের দেশ থেকে আসার রিস্ক নেয় না। মাসুম লাস্কার লেখেন, এটা কিছুই না, দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কিছু উগ্র ক্ষেপে ওঠে আর সুবিধাবাদী নেতাগুলো গদিতে থাকে। এবি মান্নান নামের আরেক ব্যক্তি লেখেন, কাশ্মীর হামলা সম্পূর্ণ পরিকল্পিত এবং এটা বর্তমানে ভারত সরকারের যে ব্যর্থতা সেটা ঢাকার একটা অবচেষ্টা মাত্র। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান দুই দেশই কাশ্মীরকে পুরোপুরি নিজেদের দাবি করলেও তারা আংশিকভাবে শাসন করে। আসমানি গজবে জ্বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দুই দেশে একযোগে ভয়াবহ দাবানল পড়ছে শহরের পর শহর। ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাবানলের খবর পাওয়া গেছে দখলদার দেশটির বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রতেও। তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই প্রাকৃতিক দুর্যোগকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে ঈশ্বরের নির্মম ও নীরব প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করছেন। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। বিমান, হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না স্থানীয় কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই দাবানলকে ঈশ্বরের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। আনাদুল এজেন্সি জানিয়েছে, প্রচণ্ড তাপমাত্রা আর তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে দিয়েছে এবং জরুরি সতর্কতা জারি করেছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে। প্রতিবেদন মতে, বেত শ্যামেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এশতাউল, বেত মেইর ও মেলিলাথ জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ ওই এলাকায় থেকে জেরুজালেম যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে। জানা যায়, আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলে মেশাফ তাডুমের কাছে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায়। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে, এই আগুনে 9 জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে 7 জন দমকলকর্মী ও 2 জন বেসামরিক ব্যক্তি রয়েছে। অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য 6টি জেলা থেকে অগ্নি নির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDFও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে দাবানলের ভয়াবহতা চরমে পৌঁছেছে যুক্তরাজ্যের নিউ জার্সি অঙ্গরাজ্যে। জোন্স রোড এলাকা থেকে শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে 13,000 একরেরও বেশি জমিতে। বুধবার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনও পুরোপুরি নেভেনি। এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। আগুন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন। কাশ্মীরের ঘটনাকে ফলস ফ্ল্যাগ অভিহিত করে ভারতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানি মন্ত্রী। ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় মঙ্গলবার 26 পর্যটকের মৃত্যু হয়েছে। আর এই ঘটনার জন্য পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে ভারত। পাকিস্তানের সঙ্গে অতীতের বেশ কিছু চুক্তি বাতিল করেছে দেশটি। তবে ভারতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারী এটাকে ফলস ফ্ল্যাগ হিসেবে অভিহিত করছেন। বিপরীতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন এই পাক মন্ত্রী। ভারতের যে কোনো সম্ভাব্য আগ্রাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তান বলে দাবি করেছেন পাঞ্জাব সরকারের মন্ত্রী আজমা বুখারী। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ফলস ফ্ল্যাগ অজুহাতে ভারতের যে কোনো দুঃসাহসিক কাজ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তার কথায় আভাস মিলেছে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে, আর সেটা হলে জবাব দিতে প্রস্তুত পাকিস্তানও। বুখারীর ফলস ফ্ল্যাগ শব্দটি ইঙ্গিত দেয় জম্মু ও কাশ্মীরের ঘটনার পেছনে ভারত নিজেই দায়ী, আর এটা পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি অজুহাত তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছে। জানিয়ে বুখারী আরও বলেন, গতবার আমরা চা পরিবেশন করেছিলাম, কিন্তু এবার হয়তো এত ভদ্র থাকবো না। মাঝে মাঝে একজন অতিথিকে সহ্য করা যায়, কিন্তু যদি অতিথি ঘন ঘন আসেন তখন পাকিস্তানের সেনাবাহিনী, তার জনগণ ও সরকার জানে কিভাবে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হবে। তিনি সাম্প্রতিক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেও এটিকে ফলস ফ্ল্যাগ বলে দাবি করেছেন। তার মতে এটি আরও একটি কাপুরুষোচিত প্রচেষ্টা, ঠিক যেমন ভারত অতীতে পাকিস্তানকে নিয়ে মিথ্যা অভিযোগ করেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের যে কোনো সামরিক অপপ্রচার হবে একটি গুরুতর ভুল। অতীতের মতো পাকিস্তান প্রতিটি ফ্রন্টে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিক্রিয়া দেখাবে। আমরা আবার আমাদের মাতৃভূমি রক্ষার জন্য যে কোনো সীমা পর্যন্ত যাব। উল্লেখ্য, ফলস ফ্ল্যাগ হলো একটি রাজনৈতিক বা সামরিক পদক্ষেপ যা প্রতিপক্ষকে দোষারোপ করার উদ্দেশ্যে করা হয়ে থাকে। যে কোনো একটি দেশ তাদের নিজস্ব পক্ষের উপরই আক্রমণ করে এবং পরবর্তীতে সেই দোষ শত্রুপক্ষের উপর চাপিয়ে দেয়। যুদ্ধজয়ের অজুহাত হিসেবে সাধারণত এটি করা হয়ে থাকে। পাহেলগাম হামলাও একই দৃষ্টিকোণ থেকে দেখছে পাকিস্তান। পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক ভারতীয় বিএসএফ। সীমান্ত উত্তেজনায় নতুন মোড়। কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে। এক বিএসএফ জওয়ান ভুলবশত সীমান্তে পার হয়ে পাকিস্তানে প্রবেশ করলে তাকে পাক রেঞ্জার্স আটক করে। আটক জওয়ান পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা পিকে সূত্র অনুযায়ী পিকে সিংহ জালুকে দোনা সীমান্তবর্তী এলাকায় জেরো লাইনে মোতায়েন ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি ভুল করে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেন এবং পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েন। পরে পাক রেঞ্জার্স তাকে আটক করে। পাকিস্তানি সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে তার সঙ্গে ছিল একটি AK-47 রাইফেল ও একটি জলের বোতল। বুধবার রাতে বিএসএফ ও পাক রেঞ্জার্সের মধ্যে একদফা ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। ভারতীয় পক্ষ থেকে জওয়ানকে অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানানো হয়, তবে পাকিস্তান এখনও তাকে হস্তান্তর করতে রাজি হয়নি। সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারও হোসেন সিয়ালায় দুই পক্ষের মধ্যে আরেক দফা ফ্ল্যাগ মিটিং এর কথা থাকলেও পাক রেঞ্জার্স এতে অংশগ্রহণ নিতে অনীহা দেখিয়েছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরেও উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিল পাকিস্তান। কাশ্মীরের সাম্প্রতিক হামলার ঘটনার জেরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে পাকিস্তান বৃহস্পতিবার 24 এপ্রিল একটি সামুদ্রিক বিজ্ঞপ্তি জারি করেছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। বিজ্ঞপ্তিতে আগামী 24 থেকে 25 এপ্রিলের মধ্যে দেশটি তার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে করাচি উপকূল থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে বলে দাবি করা হচ্ছে।
যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। প্রতিরক্ষা সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা ANI জানিয়েছে, ইসলামাবাদ এমন পদক্ষেপ নিলে তা আঞ্চলিক উদ্বেগ বাড়াতে পারে। পাক ইন্টেল মনিটর নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকেও একই তথ্য জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের পাহেলগামে হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়ার একদিন পরেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার এর তথ্য সামনে এলো। এদিকে নয়াদিল্লির পদক্ষেপের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা পর্যালোচনা করার জন্য পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সভা হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক জিও নিউজের এক অনুষ্ঠানে বলেছেন, জাতীয় নিরাপত্তা কমিটি ভারতকে উপযুক্ত জবাব দেবে। স্থানীয় সূত্রগুলো বলছে, NSCর বৈঠকে শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব, অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ভারতের তাড়াহুড়ো করে ঘোষিত পদক্ষেপ পর্যালোচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের গৃহীত পদক্ষেপগুলোকে অনুপযুক্ত এবং গুরুত্বহীন বলে দুঃখ প্রকাশ করে ইসহাক তার বলেন, সাম্প্রতিক ঘটনার সঙ্গে পাকিস্তানের সংযোগের কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি। সূত্র ANI, ইকোনমিক টাইমস। ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু। বুধবার রুশ সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। সের্গেই শোইগু এক সময় দাবি করে বলেন, তথাকথিত ইউরোপীয় জোট ইউক্রেনে শান্তিরক্ষী ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে। রুশ কর্মকর্তারা বলেন, ইউরোপের যুক্তিবান রাজনীতিকরাও বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে, এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। শোইগুর মতে, শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে লুকানো আছে। তিনি বলেন, এই শান্তিরক্ষী সৈন্যদের দখলদার বলাটা আরও উপযুক্ত হবে। সের্গেই শোইগুর ভাষায়, এই সৈন্যর মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল। একই সঙ্গে শোইগু আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভাব্য এই শান্তিরক্ষীরা ইউক্রেনের নাৎসি সরকারের সমর্থন করতে পারে, এমনকি রুশ অর্থোডক্স খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাভাষীদের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার অধিকারী কেড়ে নেওয়ার প্রয়াসও যুক্ত হতে পারে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের শান্তিরক্ষী মোতায়েনের জন্য ইউরোপীয় জোট গঠনের ধারণা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য এবং একটি গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন। সূত্র মেহের নিউজ। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মধ্যে চলমান টানাপোড়েন হোয়াইট হাউসে প্রকাশ্যে রূপ নিয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসের এক বৈঠকে এই দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়, যা ঘিরে ওয়াশিংটন জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, দুজনে এতটাই কাছাকাছি দাঁড়িয়ে তর্ক জড়িয়ে পড়েন যে তাদের কণ্ঠে প্রেসিডেন্ট ট্রাম্পের কানে পৌঁছাতে দেননি, মাত্র কয়েক গজ দূরে ছিলেন। বিস্তারিত প্রতিবেদনে। খবরটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে IRS সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা চলছিল, যেখানে মাস্ক ও বেসেন্ট দুই ভিন্ন মতের ধারক ছিলেন। সূত্র জানায়, এক পর্যায়ে ইলন মাস্ক উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন এবং এলোমেলো কথা বলেন। বিপরীতে অর্থমন্ত্রী বেসেন্ট তা একেবারেই মেনে নিতে রাজি হননি। দুজনেই এতটাই কাছাকাছি দাঁড়িয়ে তর্কে জড়িয়ে পড়েন যে তাদের কণ্ঠ প্রেসিডেন্ট ট্রাম্পের কানে পৌঁছায়, যিনি কয়েক গজ দূরে ছিলেন। হোয়াইট হাউসের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ইলন মাস্ক চান প্রশাসনিক কাঠামোকে ভেঙে ফেলে একরকম বিপ্লবী সংস্কার চালাতে। অন্যদিকে স্কট বেসেন্ট চান সংস্কার হোক, তবে তা যেন স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এই নীতিগত পার্থক্য এই উভয়ের মধ্যে উত্তেজনা সূত্রপাত করে। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকেন। সূত্র বলছে, আলোচনার সময় তার অবস্থান ইলন মাস্কের পক্ষে মনে হয়েছে। এতে আলোচনা আরও একতরফা হয়ে পড়ে এবং মাস্কের অবস্থান আরও তীব্র হয়। ঘটনা সম্পর্কে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এটা গোপন নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি দল গঠন করছেন যা দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে গভীর আবেগপ্রবণ ও প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো ভালো নীতি নির্ধারণ প্রক্রিয়ায় মতভেদ থাকা স্বাভাবিক। চূড়ান্তভাবে সবাই জানে তারা প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী কাজ করছেন। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অমিত শাহ এবং অজিত দোভালের সহায়তায় কাশ্মীরে হামলা, ভারত জুড়ে তোলপাড়। আসমানি গজবে জ্বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দুই দেশে একযোগে ভয়াবহ দাবানল পড়ছে শহরের পর শহর। কাশ্মীরের ঘটনাকে ফলস ফ্ল্যাগ অভিহিত করে ভারতে পাল্টা হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রীর। পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক ভারতীয় BSF, সীমান্ত উত্তেজনায় নতুন মোড়।
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিল পাকিস্তান। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, ইউরোপীয় জোটকে কঠিন ধমক দিলেন দিমিত্রি পেসকভ ও সের্গেই শুইগু। হোয়াইট হাউসে ইলন মাস্কের চিৎকার চেঁচামেচি, জানা গেল নেপথ্যের ঘটনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।